প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে না, কম আসে, কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনবে এবং খাতায় লিখতে হবে না এবং দেখবে, কারণ তোমাদের বইয়ের মধ্যে সব লেখা আছে, আমি শুধু আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো প্রথমেই আছে বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা সবাই তোমরা জানো, আমরা জানি, গণনাকারী সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5 গণনাকারী সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1, 1 থেকে শুরু। দেয়ার ইজ নো হাইয়েস্ট নাম্বার ইন ন্যাচারাল নাম্বার। এবং স্বাভাবিক সংখ্যার কোনো বৃহত্তম সদস্য নাই। 1 থেকে শুরু, এবং 1 থেকে তুমি যতই বলো, তুমি বলবো 5 কোটি, আমি বলবো 5 কোটি 1, তুমি বলবো 50,000 বিলিয়ন, আমি 1 বাড়াই বলবো। এই জন্যই স্বাভাবিক সংখ্যার কোনো বৃহত্তম সদস্য নাই এবং 1 থেকে শুরু। এখন আমরা আশা করি স্বাভাবিক সংখ্যা তোমরা বুঝতে পেরেছ। এখন পড়াবো আমরা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কাকে বলে খেয়াল করো। সহমৌলিক সংখ্যা যে সকল সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক নাই, মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যার গসাগু 1 তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। এভাবে বলতে পারো, অথবা বলতে পারো যে সকল স্বাভাবিক সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক নাই তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। যেমন 3 ও 5 পরস্পরের সহমৌলিক। যেমন 3, 5, 7 পরস্পরের সহমৌলিক। তো সহমৌলিক সংখ্যা বুঝতে পেরেছো কি? যে সকল স্বাভাবিক সংখ্যার গসাগু 1 তাদেরকে বলা হয় পরস্পরের সহমৌলিক, অর্থাৎ যাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই। এখন আসবো আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কী বলা হয়? পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে আস্থা। শূন্য সহ সকল, সেটা ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যার উদাহরণ শূন্য দিয়া 1, 2, 3 চলতে থাকবে, -1, -2, -3 চলতে থাকবে। পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1, কোনো ক্ষুদ্রতম সদস্যও নাই, বৃহত্তম সদস্যও নাই। পূর্ণ সংখ্যার কি ক্ষুদ্রতম সদস্যও নাই, বৃহত্তম সদস্যও নাই। তো তোমরা বুঝতে পেরেছো, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তারপরে আসবো আমরা ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ ফ্র্যাকশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ অর্থাৎ তাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো ভগ্নাংশের হর কত? হর নট ইকুয়াল টু 0, হরের মান 0 হতে পারবে না। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় কি? ভগ্নাংশ। যেখানে q নট ইকুয়াল টু 0 এবং q ইজ নট ইকুয়াল টু 1। q এর মান 1 হবে না এবং q এর মান 0 হবে না। তো ভগ্নাংশ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। যেখানে q নট ইকুয়াল টু 0 এবং q নট ইকুয়াল টু 1। যেমন কি বলতে পারো, 2/1, -1/3 ইত্যাদি ইত্যাদি। তো ভগ্নাংশ সংখ্যা তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা একই রকম প্রায়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যা একই, তারপর ডিফারেন্সটা হচ্ছে দেখো, মূলদ সংখ্যা থেকে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে ডিফারেন্স শুধু, যেখানে q নট ইকুয়াল টু 0 এবং শুধু q নট ইকুয়াল টু 0। কারণ মূলদ সংখ্যার সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। সকল সংখ্যার নিচে সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা নয়। সকল পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, কিন্তু ভগ্নাংশ সংখ্যা হলে হতে হলে এই কি এরকম হতে হবে, q নট ইকুয়াল টু 0, q ইজ নট ইকুয়াল টু 1। আর মূলদ সংখ্যার ক্ষেত্রে অনলি q নট ইকুয়াল টু 0, মূলদ সংখ্যার হর 1 হতে পারে, কারণ সকল স্বাভাবিক সংখ্যাই
মূলদ সংখ্যা। আশা করি তোমরা ভগ্নাংশ সংখ্যা এবং মূলদ সংখ্যার ডিফারেন্স বুঝতে পেরেছো। এখন আমরা আসবো, দেখো অমূলদ সংখ্যা কাকে বলে। তাহলে অমূলদ সংখ্যা হলে যেসব অমূলদ কথাটার মধ্যে আছে, অমূলদ যে সকল সংখ্যা মূলদ নয় তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। অর্থাৎ যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে সকল স্বাভাবিক সংখ্যা যদি মূলদ সংখ্যা হয় এবং সকল ভগ্নাংশ যদি মূলদ সংখ্যা হয়, তাহলে অমূলদ সংখ্যা কি কোনটি? তো অমূলদ সংখ্যা কোনগুলি হবে? পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। যেমন ধরো তোমরা কি লিখতে পারো, √2, √3, √5 ইত্যাদি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তো তোমরা অমূলদ সংখ্যা বুঝতে পেরেছ। এখন আমরা আসব দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে যে সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হয়। যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন 3 রে আমরা কী দিয়ে লিখতে পারি? 3 = লিখতে পারি 3.0 বা লিখতে পারি, বা আমরা কী লিখতে পারি, হাফ কী লিখতে পারি 0.5 ইত্যাদি দশমিক দিয়ে প্রকাশ করে তাদেরকে বলা হয় দশমিক ভগ্নাংশ সংখ্যা। তারপর দশমিক ভগ্নাংশ সংখ্যা আবার অনেকবার কী কী হইতে পারে? সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। যে সকল দশমিকের পরে যদি সংখ্যা অঙ্ক সংখ্যা সীমিত থাকে সেগুলিকে সসীম দশমিক সংখ্যা, আর দশমিক সংখ্যার পরে যদি অঙ্কগুলি সীমিত না থাকে আরও অসংখ্য অঙ্ক থাকে সেগুলোকে অসীম দশমিক সংখ্যা বলতে পারো। আবার অসীম দশমিক সংখ্যাকে আবার অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এই দুই ভাগে ভাগ করা যায়। তা দশমিক বিন্দুর পর যদি কিছু কিছু অঙ্কের বারবার পুনরাবৃত্তি হয় তাদেরকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর যদি দশমিক বিন্দুর পর সংখ্যাগুলি বারবার পুনরাবৃত্তি না হয় তাদেরকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা আসবো বাস্তব সংখ্যা। চ্যাপ্টারের নাম বাস্তব সংখ্যা। এখন বলবো বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব কি? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এই জন্যই আমরা মূলদ এবং অমূলদের সংখ্যা আগে বলেছি। তো বাস্তব সংখ্যা কি হচ্ছে? সকল মূলদ এবং অমূলদ যা আছে সব বাস্তব সংখ্যা। তোমাদের মাধ্যমিক পর্যন্ত সকল অঙ্ক বাস্তব সংখ্যার অঙ্ক, তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে অবাস্তব সংখ্যার অঙ্ক পাবে। তাহলে আমরা বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এখন আসছে আমরা ধনাত্মক সংখ্যা কাকে বলে। ধনাত্মক হলে শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় সকল সংখ্যাকে কী বলা হয়? ধনাত্মক সংখ্যা। আশা করি তোমরা উদাহরণ পারবে, কারণ শূন্য থেকে বড় যত সংখ্যা আছে তাদেরকে বলা হয় ধনাত্মক বাস্তব সংখ্যা। আচ্ছা, ঋণাত্মক বাস্তব সংখ্যা। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে বলা হয় ঋণাত্মক বাস্তব সংখ্যা। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে বলা হয় ঋণাত্মক বাস্তব সংখ্যা। তারপর কি রয়েছে? অঋণাত্মক সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যা বলতে আমরা কি বুঝবো? অঋণাত্মক যেগুলি ঋণী না, মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা লেখা শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট সকল, যেমন -1, -2, -3, -5, -1 ইত্যাদি লেখা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা লেখা 1, 2, 3 চলতে থাকবে। আর বাস্তব সংখ্যা থেকে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে। এখন আমরা √2 যে একটি অমূলদ সংখ্যা সেটি প্রমাণ দেখাবো। তোমরা ভালো করে বুঝবে এবং খাতায় লিখে নেবে। দেখো, √2 একটি অমূলদ সংখ্যা। প্রমাণ। প্রমাণের মধ্যে আমরা প্রথমেই লিখব 1 স্কয়ার ইকুয়াল টু 1, √2 স্কয়ার ইকুয়াল টু 2 এবং 2 স্কয়ার ইকুয়াল টু। তাহলে আমরা কি পাচ্ছি? দেখা যাচ্ছে 1 স্কয়ার ইকুয়াল টু 1, √2 স্কয়ার ইকুয়াল টু 2, 2 স্কয়ার ইকুয়াল টু। সুতরাং আমরা কি লিখতে পারি?
ওয়ান থেকে রুট টুর মান কি বড় এবং টু থেকে রুট টুর মান ছোট। তো রুট টু কি পাচ্ছি আমরা, রুট টুর মানটা ওয়ান থেকে বড় এবং টু থেকে ছোট, অতএব রুট টু পূর্ণ সংখ্যা নয়। অতএব আমরা কি লিখতে পারি, রুট টু পূর্ণ সংখ্যা নয়। তো যদি রুট টু পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি এটা ভগ্নাংশ? তো ভগ্নাংশ তো আবার দুই প্রকার, সেটা মূলদ হতে পারে ও মূলদ হতে পারে। তাহলে আমরা প্রমাণ করতে বলছি আমরা রুট টু একটিও মূলদ সংখ্যা। তাহলে আমরা এখন মনে করি রুট টু একটি মূলদ সংখ্যা। দেখি ঘটনাটা কি আসে। মনে করি রুট টু একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি রুট টু ইজ ইকুয়াল টু পি বাই কিউ। কারণ মূলদ সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কি লিখবে, যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং যেখানে পি কিউ বিলংস টু এন, কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং পি কিউ সহমৌলিক। অর্থাৎ পি আর কিউ এর মধ্যে কোনো সাধারণ উপাদান নাই। সাইড লিখে দেবে তোমরা। আমরা কি লিখেছি, মনে করি রুট টু একটি মূল সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, রুট টু ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে পি কিউ বিলংস টু এন। এন মানে কি, পি কিউ এর মান স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 যে কোনো সংখ্যা হতে পারে। কিউ ইজ নট ইকুয়াল টু কি লিখেছি, 0 লিখেছি এবং পি কিউ সহমৌলিক। সহমৌলিক মানে পি আর কিউ এর মধ্যে কোনো সাধারণ কোনো উৎপাদক নাই, কমন ডিফারেন্স নাই। তাহলে বা এখন আমরা দাও, বা রুট টু হোল স্কোয়ার ইকুয়াল টু পি বাই কিউ হোল স্কোয়ার কি লিখছি, বর্গ করে, বা টু ডেস করে গেলে 2 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বা সুতরাং 2q ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। কিউ দ্বারা গুণ করে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। তো আমরা কি পেলাম, 2q ইজ ইকুয়াল টু পেলাম পি স্কোয়ার বাই কিউ। এখানে 2q যেহেতু 2 একটি পূর্ণ সংখ্যা এবং কিউ একটি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাহলে 2q একটি পূর্ণ সংখ্যা। এখানে 2q স্পষ্ট পূর্ণ সংখ্যা। সবাই লেখো খাতায়, এখানে 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আবার pq সহমৌলিক হওয়ায় পি স্কোয়ার বাই কিউ একটি ভগ্নাংশ। এখানে কি পেলাম আমরা, 2q স্পষ্ট সংখ্যা, আবার পি আর কিউ এর মধ্যে যেহেতু কোনো সাধারণ উৎপাদক নাই, অর্থাৎ পি কে সহমৌলিক, সুতরাং পি স্কোয়ার বাই কিউ একটি ভগ্নাংশ। কিন্তু আমরা কি পেয়েছি, রুট টু মূলদ সংখ্যা ধরে আমরা পেয়েছি পূর্ণ সংখ্যার সমান ভগ্নাংশ হয়েছে। কিন্তু পূর্ণ সংখ্যা সমান তো ভগ্নাংশ কখনো হতে পারে না। কিন্তু 2q স্পষ্ট তো পূর্ণ সংখ্যা, আবার pq সহমৌলিক হয় পি স্কয়ার বাই কিউ একটি ভগ্নাংশ, সুতরাং ভগ্নাংশ। কিন্তু পূর্ণ সংখ্যা দাও কখনো ভগ্নাংশের সমান হতে পারে না। সুতরাং 2q is not equal to p square by q। অতএব √2 এর মান p by q আকারের কোনো সংখ্যা হতে পারে না। অতএব
√2 এর মান p/q আকারের কোনো সংখ্যায় হতে পারে না, তাই √2 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। সবাই খেয়াল করো, আমরা কি বলেছিলাম? আমরা প্রমাণ করেছিলাম √2 একটি অমূলদ সংখ্যা। সেজন্য আমরা প্রথমে কি করেছি? প্রথমে 1 স্কয়ার ইকুয়াল লিখেছি 1, আবার √2 স্কয়ার ইকুয়াল লিখেছি 2, আবার 2 স্কয়ার ইকুয়াল 4। তবে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় 1 এবং সবচেয়ে বড় 2। তার মানে √2 এর মান 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। তাহলে মনে করি √2 পূর্ণ সংখ্যা না হলে মনে করি এটা একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ দুই প্রকার, মূলদ সংখ্যা, মূলদ ভগ্নাংশ এবং মূলদ অমূলদ। প্রমাণ করতে হবে যে √2 একটি অমূলদ সংখ্যা। সেজন্য আমরা মনে করেছি, ধরেছি √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? √2 = p/q, কারণ আমরা জানি p/q আকারের সংখ্যাগুলি হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে pq belongs to n, q is not equal to 0 এবং pq সহমৌলিক। বা আমরা উভয়পক্ষে বর্গ করেছি, বর্গ করে তারপর বর্গ করলে √2 এখানে 2, এখানে হচ্ছে p²/q²। আবার কি বলছি? উভয় পক্ষকে q দ্বারা গুণ করি, গুণ করলে এখানে বাম পক্ষে পাওয়া গেল 2q আর ডান পক্ষে হলো p²/q। কিন্তু এখানে 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কারণ 2 পূর্ণ সংখ্যা, q পূর্ণ সংখ্যা। আবার pq সহমৌলিক হওয়ায় p²/q একটি ভগ্নাংশ। কিন্তু পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশের সমান হতে পারে না, সুতরাং 2q is not equal to p²/q। অতএব √2 এর মান p/q আকারের সংখ্যা হতে পারে। মানে √2 কে p/q আকারে লেখা যায় না। p/q আকারে লিখে আমরা কি পেলাম? আমরা পেলাম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সমান হয়ে গেল। সুতরাং যা অবাস্তব, যা কখনো সম্ভব না। অতএব √2 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না, তাই √2 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। তোমরা এইভাবে করবে √2, √3, √5, √6 আর যেগুলো আছে এভাবে অসংখ্য তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখন আমরা তোমরা বাড়ির কাজ দেখো। বাড়ির কাজ যেভাবে করে নিয়ে আসবে তোমরা √5, √7, √8 অমূলদ সংখ্যা এগুলি প্রমাণ করে নিয়ে আসবে আগামী। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।